হ্যালো স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের তৃতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার এরকম নতুন নতুন অডিও শুনতে চাও, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। চলো এবার গল্পে প্রবেশ করা যাক। টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল, সেটা ঘিরে 7 জন বসে আছে। তার মধ্যে একটি চেয়ার খালি। ওরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল, একটাই এজেন্ডা না আরও আছে? ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচের অংশের প্লাস পাওয়ারের মধ্যে দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকালো। মেন আইটেম একটাই আছে, আর যা আছে তা খুবই মাইনর। কোরাম হয়েছে তো? হ্যাঁ, সবাই হাজির। ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বলল, যোগু চা সন্দেশ দিতে বল। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র, তক্ষুনি দরজাটা খুলে গেল। ক্ষিতিসিংহ ঘরের প্রতিটি লোকের মুখের উপর চোখ বুলিয়ে নিল। প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সবাইকে নমস্কার জানালো। যোগু জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে তাকালো। মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বলল, একটু পরে আনবি। আমার দেরি হয়ে গেল, ক্ষিতীশ বলল। ক্ষিতীশ ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো। না না, মিনিট 4 মাত্র দেরি হয়েছে। বিনোদ ভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল, আমার একটু তাড়াতাড়ি আছে। তখন ধীরেন ঘোষ বলল, নিশ্চয়ই এক্ষুনি শুরু করছি। বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই, শুধু সুইমারদের চিঠিটা ছাড়া, আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে বলার কিছু নেই। তখন ক্ষিতীশিংহ চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ আছে। সবাই ক্ষিতীশের দিকে তাকালো। আমার বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে সেগুলো চিঠিতে স্পষ্ট করে লেখা নেই, সেগুলো আমি জানতে চাই। সবাই পরস্পরের মুখের দিকে তাকালো। বিনোদ ভর বলল, ধীরেনবাবু, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্রের দিকে তাকালো। হরিচরণ নড়ে চড়ে বসল। খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলে মেয়েদের, মানে সুইমারদের, যারা 7 বছর 8 বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশানে নামছে, মেডেল আনছে, মানে আমাদের মুখ উজ্জ্বল করছে। তখন ক্ষিতীশিংহ বলল, গম্ভীর স্বরে বলল, বাজে কথা। মেডেল হয়তো আনে, কিন্তু মুখ উজ্জ্বল করার মতো কিছু করেনি। শ্যামল 4 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ড 100 মিটার ফ্রি স্টাইল টানতো, এখন তাই টানে। এটা কি মুখ উজ্জ্বল করার মতো ব্যাপার? হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো, এই সব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ। এদের নিয়ে ক্লাব টিকে আছে, এগিয়ে চলছে। এরা উজ্জ্বল, এরা চঞ্চল। এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, আধুনিক সময়ের সাথে তাল রেখে চলতে হবে। তখন ক্ষিতীশিংহ বলে উঠল, তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে, পড়াশোনা করবে না, ট্রেনিং করবে না, একে উচ্ছলতা বলে মানতে হবে? এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে, তবেই এদের হ্যান্ডেল করা যাবে? সবার মধ্যে থেকে একজন বলে উঠল, দুঃখের সঙ্গে বলছি খিদ্দা, ওদের মন মেজাজ বোঝার মতো ক্ষমতা তোমার নেই। হরিচরণ সকলের মুখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে 3-4 জনের মাথা নড়ে উঠল একসাথে সমর্থন জানিয়ে। ক্ষিতীশের চোখ পিটপিট করতে লাগলো পুরু লেন্সের ওধারে। হরিচরণ বলল, খিদ্দা জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের সঙ্গে তুলনা করে অপমান করেছে। গোবিন্দ এখনও বেস স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে। লাস্ট ইয়ারেও
মুম্বাই ন্যাশনালে গেছে, তাকে বলেছে কান ধরে ক্লাব থেকে বার করে দেবে। সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে 3 দশক আসতে পারেনি। তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছেন। অমিয়ার বেলা জুপিটার ছেড়ে অ্যাপেলোয় গেছে শুধু খিদ্দার জন্যই। উনি ওদের চুল কাটতে চেয়েছেন। পুরুষদের মতো ওদের বারবেল নিয়ে এক্সারসাইজ করার কথা বলে ঝগড়া করেছেন। ওদের ড্রেস, ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই 2 মেয়ের জন্যই কিন্তু স্টেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। এই কথা বলে হরিচরণ থামল। সে এতক্ষণ কিন্তু ক্ষিতীশের দিকে তাকায়নি। যখন তাকালো দেখলো ক্ষিতীশ মুচকি মুচকি হাসছে। তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ, প্রফুল্ল বসাক এবং বটু চাট্টোপাধ্যায়ের মুখের দিকে তাকালো। নস্যির কৌটো বার করার জন্য পকেটে হাত ঢুকিয়ে গলা খাঁকারি দিয়ে বটু চাটুজ্জে সিধে হয়ে বসল। প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে। ট্রেনার যে হবে তার উপর ছেলেমেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুজে সেটা করতে পারে। কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস ভরে নিতে পারে কি? বটু চাটুজ্জে নাটকীয়তা সৃষ্টির জন্য কথা থামিয়ে রুমাল বার করলো। তারপর নাক মুছল গভীর মনোযোগে। তারপর রুমালটাকে আবার পকেটে রেখে দিল। ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশানে কখনো নেমেছে বলে জানি না। ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? সে কি? প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। জিজ্ঞাসা করলো, আপনি সাঁতার জানেন না? ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল, সাঁতার জানি না বললে বধূ নিশ্চয়ই মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশানে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ, আমি তাই বলছি। ব্যস্ত হয়ে বধূ বলল, কোচের রেপুটেশন থাকা দরকার, নয়তো ছেলেমেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা মানে কেন? ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ছিল, অলিম্পিকেও গেছে, গঙ্গায় 13 মাইল কম্পিটিশন পরপর 3 বার জিতেছে। আপনি অলিম্পিকে গেছেন? বিনোদ ভরের বিস্মিত ভুরু কপাল বেয়ে চুলে গিয়ে ঠেকল। কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল, লন্ডনে 48 অলিম্পিকে আমি 1500 মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। ওয়াটার পোলো টিমেও ছিলাম। কি রেজাল্ট করেছিলেন? প্রেসিডেন্ট ঝুঁকে পড়ল টেবিলে। হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বলল, 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি। হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো ক্ষিতীশ। তখন সবাই তার দিকে তাকালো। কাশি থামিয়ে ক্ষিতীশ বলল, আই অ্যাম সরি, মাঝে মাঝে আমার এরকম হয়। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন। জল থেকে উঠে আমায় বলেছিল, তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি। বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্র্যাচুলেট করে বললুম, ইন্ডিয়াতে যে টাইম করে এসছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে। হরিচরণ থেমে গেল। খুক খুক করে একটা শব্দ হচ্ছে। প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল, আবার আপনি কাশছেন? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, হরি, গোল্ড না সিলভার, তাহলে কোনটে হতো? হরিচরণ উত্তেজিত স্বরে বলল, মেডেলের কথা তো আমি বলিনি। তুমি হঠাৎ গায়ে পড়ে এত টিপ্পনি কাটছো কেন? জেলাসি। নস্যির কৌটোয় চাটা দিয়ে বধূ মন্তব্য করল, ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। কার্তিক সাহা এতক্ষণে মুখ খুলল, বারবার দেখছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না। জেলাসি হোক আর ফেলাসি হোক,
আমাকে 5 জনের সামনে বিদ্রূপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলো তো? ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নাবিয়ে টেবিলে রাখল। কঠিন স্বরে বলল, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন? ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল, এই সবই আর কি। অভিযোগ এনেছে সুইমাররা, ওরা বাইরেই আছে। প্রেসিডেন্ট যদি বলে তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে। না, তার আর দরকার নেই। ক্ষিতীশ চশমাটা চোখে পড়ল। অভিযোগগুলি সত্যি। টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। কেউ মাথা নাড়ল, কেউ নড়েচড়ে বসল। ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠল, এইবার তাহলে বাছাধন, এইবার কি বলবে? আমি জানি ওরা কি বলবে। বলবে আমি জলে নাবি না, খাটতে বলি, না খাটলে গালাগালি করি। আপনারা বলবেন আমি রেজাল্ট দেখতে পারিনি 3-4 বছর, আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে, এমনকি মারবেও বলেছে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে, কি কাণ্ড, এখনও চা দিয়ে গেল না বলতে বলতে উঠে বেরিয়ে গেল। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল, সেটা আপনার ইচ্ছে। কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনব। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোজে। এই ক্লাবে আমি প্রথম আসি 35 বছর আগে। ধীরেনও সেই সময় আসে। বছর 5 পর আসে হরিচরণ। ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি। আমি চাই জুপিটারের গৌরব, চাই ভারতে সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ডাইভাররা। ওদের পারফরমেন্স যত উঠবে, গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যই। এজন্য আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। ক্ষিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল। সাঁতারে অবিশ্বাস্য রকমের পৃথিবী এগিয়ে গেছে, আর আমরা, আমাদের একটা রেকর্ডের বয়স 10-15 বছর। 25 বছর হতে চলল শচীন নাগের রেকর্ডের বয়স। কেন এই থমকে থাকা? যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও তো সেইভাবেই এগোতে হবে। এসব এমন কিছু কথা নয়, আমাদেরও জানা আছে, শুনতে ভালোই লাগে। হরিচরণ ভারিক্কি চালে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো। আসল যে জিনিস ফুড, সেটা কই? খাটবে যে খাদ্য কই? তা যখন পাওয়া যাবে না, তখন খাটিয়ে খাটিয়ে টিবি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে? ঠিক কথা, ফুড কই? যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল। প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল। যদু কৌটো থেকে বড় অ্যাক্টিভ নস্যি বার করল। বাজে কথা। ক্ষিতীশ চাপা এবং দৃঢ়স্বরে বলল, আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে এমন কথা আমি শুনিনি। আসলে এটা অলস ফাঁকিবাজদের, যাদের উচ্চ আকাঙ্ক্ষা নেই, তাদের অজুহাত। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যাবুদ্ধির জোরে নয়, সাঁতারের জোরেই চাকরি পেয়েছে। কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কী দিয়েছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে, ডিসিপ্লিন লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে 2 বছরেই এরা 1 মিনিটে 100 মিটার ফ্রিস্টাইল কাটবে এবং 1/5-এ ব্যাকস্ট্রোক কাটবে। তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন? ধীরেন বলল, ছেলে ফেল করলে দোষটা মাস্টারমশাইরই। কার্তিক কোনোই দিয়ে বধূকে খোঁচা দিল। নিশ্চয় শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ স্খলন করলে কি চলে? না, আমি কোনো দোষ স্খলন করতে চাই না, বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পজ ধরেছে, এদের পিছনে পরিশ্রমে কোনো লাভ নেই।
আমি বিশ্বাস করি না। হরিচরণ তীব্র স্বরে ক্ষিতীশও বিস্মিত হলো। কি বিশ্বাস করিস না? এদের দিয়ে এখনও টাইম কমানো যায়। আমি করাতে পারি। আমি পারি এদের খাটাতে। পচ টচ ধরেছে এসব বাজে কথা। ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। তাহলে তুই দায়িত্ব নে। আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম। রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো। আমি কাল থেকে আর আসবো না। না না না, আসবে না এটা কি কথা? বধূ ব্যস্ত হয়ে উঠল। এতদিনকার মেম্বার। ক্ষিতীশ হাসল ম্লানভাবে। তারপরই চোখ দুটো পিটপিট করে উঠল। প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল, ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর নামকরা কোচেরা ট্যালবট, কার্লাইল, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান এরা কেউই অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেবে এদের কোচ করতে হয় না। এরা সুইমারদের কোচ, নোভিসদের নয়। জলের উপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায়। তাই ডাঙাতেই আমি থাকি। খিদ্দা, তুমি দেখছি ওই সব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে। যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময় চোখে ফোটালো। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করছে। তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি। কার্তিক সাহার গলায় বিদ্রুপ মোচড় দিল। পারবে, নিশ্চয়ই পারবে। ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো, তাই না ক্ষিতীশ? ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো। চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়। প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বলল। ক্ষিতীশ উঠে দাঁড়ালো। কোনো দেশেই সম্ভব নয়। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। ক্লান্ত স্বরে কথাগুলো বলে ক্ষিতীশ দরজার দিকে এগিয়ে গেল। তখন সবার থেকে একজন বলে উঠল, সেই ভালো, এবার থেকে তপস্যা শুরু করো খিদ্দা। তারপরে একজন বলল, ক্ষিতীশ চাটা খেয়ে যাও। ক্ষিতীশবাবু, ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই। ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখল শ্যামল, গোবিন্দ এবং আরও 4-5টি ছেলে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের দিকে তাকালো সে। ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল। তোদের অনেক বকেছি ঝোঁকেছি, কটু কথা বলেছি, আর এসব শুনতে হবে না। আজ থেকে আমি আর এ ক্লাবের ট্রেনার নই। সাঁতারটা মন দিয়ে করিস। ক্ষিতীশ মাথা নাবিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো। কমলা দিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো খুঁড়ির মতো ডাক টেনেছে। জুপিটার ক্লাব বাড়ির চুড়োর ঘড়িতে 8:05। দিঘিটা আকারে গোল। তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা। নারী, পুরুষ, শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে। আলোগুলোর নিচে তাস খেলা চলছে। অকশন ব্রিজ বা 29। মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে। বেঞ্চগুলোয় বসার স্থান নেই। ফুল গাছে ঝোপঝাড়, লোহার বেড়া দিয়ে ঘেরা। বেড়ায় ঠেস দিয়ে যুবকেরা গল্প করছে। ঘুগনি, আলু কাবলি, বাদাম, ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালারাও ব্যবসায় ব্যস্ত। দুটি হাত রেলিংয়ে রেখে ক্ষিতীশ দিঘির অন্ধকার জলের দিকে তাকালো। জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপেলোর ক্লাব বাড়ি। ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদৈত্যের পায়ের মতো জল থেকে উঠেছে। খিদ্দা চমকে পিছনে তাকালো ক্ষিতীশ। ভেলো, কি হলো খিদ্দা? কি আবার হবে? ছেড়ে দিলুম। ভালোই করেছো। ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো? না। ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো। হাওয়া বয়ে আসছে জলের উপর দিয়ে। বাতাসে জলের কণা আর শ্যাওলা আজ ঝাঁঝির আষ্টে গন্ধ। 35 বছর এই শুকে আসছে ক্ষিতীশ। তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই। ভেলো পাশে এসে দাঁড়ালো। ভেলো, কি করি এখন বল তো রে? একেবারেই বেকার হয়ে গেলুম, খিদ্দা বললেন। ভেলো বলল, এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো। বৌদি একা মেয়ে মানুষ, অন্যরাও মেয়ে,
পুরুষ মানুষ একজন থাকা দরকার। কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক কি? তোর বৌদি মানুষটি ছোটোখাটো, কিন্তু আমার থেকে 10 গুণ লম্বা কাজের বেলায়। প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দিয়ে আর কোনো কাজ হবে না। তাহলে? ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল। ক্ষিদদা, যদি রাগ না করো তো একটা কথা বলি। ক্ষিতীশ মুখ ফেরালো। তুমি অ্যাপেলোয় চলো। না, ওরা জুপিটারের শত্রু। কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব? ক্ষিতীশসিংহ বলল। তখন ভেলো বলল, কিন্তু ওখানে তো তুমি জল পাবে, শেখাবার ছেলেমেয়ে পাবে, কাজ চাইছো কাজ পাবে, অপমানের শোধ তোমায় নিতে হবে। শত্রু মিত্র বাছবিচার করে কি লাভ? ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল। তার মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য ও ব্রত। লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে, কিন্তু তা কি সে পারবে? ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো। তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো। তখন ক্ষিতীশ বলল, কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে। ক্ষিতীশ হাঁটতে শুরু করলো একটু জোরেই। তখন ভেলো বলল, চুপচাপ বসে থাকবে? ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্ট টেনে তুলে ক্ষিতীশের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো। আমি একবার সত্যিকারের কাজ করতে চাই, ক্ষিতীশ বলল। সবাইকে দেখিয়ে দেবো একবার। চ্যাম্পিয়ন তৈরি করব আমি, গড়ব আমি মনের মতো করে। শুধু একবার যদি তেমন কারো দেখা পাই। মাথা নিচু করে ক্ষিতীশ হনহনিয়ে কমল দিঘির গেট থেকে বেরিয়ে রাস্তায় ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো কাবলিওয়ালাকে বলল, জাস্তি ঝাল দিয়ে 4 আনা বানাও। আজ এখানেই শেষ করলাম। এরকম যদি নতুন নতুন অডিও তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।